ওয়েলকাম টু সিনেগানি। আমি সৌভিক। তো নতুন একটি বাংলা সিনেমা রিলিজ করতে চলেছে, যেটার নাম হচ্ছে পোড়াবাসী। ছবিটির নাম, যেটা একদম অরিজিনালি আদ্যভন্ত একটা বাংলা ছবি, গ্রাম বাংলা ছবি, রুটেড ছবি যাকে আমরা বলি আজকাল আর কি। তো সেই ছবি নিয়ে আজকে কথা বলবো। তো আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি হচ্ছেন বাংলা সিনেমার একজন ভেটেরান, একজন লেজেন্ডারি অভিনেত্রী অনামিকা সাহা ম্যাডাম, এবং তার সঙ্গে রয়েছেন ছবির পরিচালক শুভম দাস। তো আপনার দুজনকেই ওয়েলকাম সিনেগানিতে। প্রথমে আপনাদেরকে নববর্ষ শুভেচ্ছা জানাবো। আপনারা সবাই ভালো থাকুন, আমার প্রণাম নেবেন সবাই। তো ম্যাডাম, নতুন ছবি এসে পোড়াবাসী। তো আমি আপনাদের জানতে চাই ম্যাডাম যে আহ, এই ছবিটির বিষয়বস্তু এবং আপনার চরিত্রটি যদি একটু বলেন। সেটা তো দর্শকের উপর ছেড়ে দিতে হবে। আমার তরফ থেকে একটা কথাই বলা, যে এই ডিরেক্টর এত চেষ্টা, এত কষ্ট করে বহুদিন ধরে এই ছবিটা করে রেখেছে। আপনারা জানেন এখন হলের অবস্থা কি, এবং একটা ছোট বাজেটের ছবি রিলিজ দেওয়া কতখানি কষ্টকর। তো ওই যে ঈশ্বর দেরি করলেও আজকে ঈশ্বর সেই সুযোগ দিয়েছেন, এবং এই ছবিটা সত্যিকারের গ্রাম বাংলার গল্প নিয়ে একটা অসাধারণ ছবি। আমি চাইতাম আর ডিরেক্টরকে বলতাম, ছবিটা রিলিজ দাও না, এত কষ্ট করে করলাম। বলো দিদি চেষ্টা তো করছি, পাচ্ছি না। এটা আপনাদের কেন বলছি জানেন? বহু চেষ্টার ফল, রেজাল্ট, সেটা কিন্তু আপনাদের হাতে। আপনারা ছবিটা দেখবেন এবং তার পরিবর্তে আমরা কি পেলাম? আপনাদের ভালোবাসা পাবো, নিশ্চয়ই পাবো। কারণ নাম বাংলার দর্শককে আমি চিনি, আমাকে আপনারা খুবই ভালোবাসেন, সেই জন্য দৌড়ে দৌড়ে ফাংশন করতে যাই। তো আমার একটাই কথা আপনাদের কাছে, যারা মফস্বলে, যারা গ্রামে যেসব হল আছে, খবর নিয়ে এই পোড়াবাসী নাম শুনেই বুঝতে পাচ্ছেন এখন তো সিনেমার নাম বিভিন্ন রকম হয়ে গেছে, আমি নামগুলো বলবো না। কাজেই এই যে বাংলার ঐতিহ্য, বাংলা ছবির নাম, এর পেছনেও কিন্তু এই যে বাঙালিদের যে ঐতিহ্য, গল্প, মেকিং, এইগুলো কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না। এইবারে আমি একটাই কথা বলবো, পোড়াবাসী দেখলে আপনারা কিন্তু আজ থেকে 15 বছর আগের বাংলা ছবির গল্প পাবেন। সারা ছবি আপনাদের কতখানি কি লাগবে জানি না, কিন্তু আমি একটা চরিত্র করেছি, অন্তত আমার জন্য। বিন্দুমাসি যদি আপনারা সবাই দেখে থাকেন, তাহলে তাদেরকে বলবো যে বিন্দুমাসি দেখেছেন বলেই আপনারা আমার জন্য এই পোড়াবাসীটা দেখবেন। একদম টোটালি অন্যরকম চরিত্র, এবং আমার বিশ্বাস চোখে জল বেরোবেই। কাজেই আপনারা ভেবে দেখুন। আমি তো আপনাদের শুধু শুধু বলবো না, নিজের কথা নিজের এরকম ভাবে বলতে নেই। ছেলেটি অনেক কষ্ট করে আজকে আপনাদের জন্য রিলিজ দিচ্ছে। এইবার ফিডব্যাকটা যদি ও পায়, তাহলে আবার নেক্সট আর একটা ছবি সে আরম্ভ করতে পারে, এবং সেটা ভাববে যে আপনাদের জন্য সে আবার ছবি করবে, সে আবার এগিয়ে যাবে। ভালো বাংলা ছবি আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, ধন্যবাদ। এবার আমি স্যারের কাছে জিজ্ঞেস করবো যে স্যার, এই যে পোড়াবাসী কথাটা, বাসল তো সবার কৃষ্ণের বাসী বুঝি, তা এই নামটার মধ্যে কি কোনো মেটাফর রয়েছে কি কিছু পোড়াবাসী শব্দটার মধ্যে? অফকোর্স তাই। অ্যাকচুয়ালি যারা বাংলা সিনেমা দেখতে পছন্দ করে এবং বাংলা সিনেমার মধ্যে যারা একটা নিটোল গল্প খুঁজে বেড়ায়, তারা কিন্তু এই পোড়ামাসির মধ্যে একটা অসাধারণ গল্প খুঁজে পাবে, নিটোল গল্প খুঁজে পাবে, এবং তার পাশাপাশি মাটির গন্ধ পাবে। এবং গ্রাম বাংলার যে সংস্কৃতি, গ্রাম বাংলার যে তার যে ঐতিহ্য, সেটা কিন্তু পোড়ামাসির মধ্যে খুঁজে পাবে। এবং সিনেমাটা দেখার পরে মনে হবে সত্যি আমরা 15-20 বছর আগে যে সিনেমাগুলো, যে ঘরানার বা যে ধরনের সিনেমা দেখতাম, সেই সিনেমার মধ্যে পোড়াবাসী কিন্তু তাদের মধ্যে একটি। কারণ এই পোড়াবাসী, যেটা আপনি বলতে চাইলেন, বাঁশি, আমরা বাঁশি জানি। বাঁশি কেন পোড়া বলা হয়েছে এবং কেন পোড়াবাসী শব্দটা আমরা
টাইটেলটা দিয়েছি, সেটা কিন্তু সিনেমা হলে গিয়ে যখন আপনারা সিনেমাটা দেখবেন এবং গল্পটা ভালো করে দেখবেন, বুঝবেন, তখন আপনাদের একটা গায়ে কাঁটা দেবে এটুকু বলতে পারি। আর চোখের জল না ফেলে কিন্তু আপনারা বেরোতে পারবেন না। অর্থাৎ যে আবেগ, যে আবেগ নিয়ে আপনারা সিনেমাটা দেখতে যাবেন, সেই আবেগটা পুরোটাই কিন্তু আপনারা আপনাদের মনের মধ্যে রেখে দেখবেন। সেই আবেগটা নিয়ে পুরোটাই আপনারা কিন্তু সিনেমা দেখার পরে মনে হবে, হ্যাঁ, যে আবেগ নিয়ে আমরা সিনেমাটা দেখতে এসেছি সেটা আমাদের বাস্তবায়িত হয়েছে। অসাধারণ গল্প এবং প্রত্যেকের অনবদ্য অভিনয়, বিশেষ করে আমাদের বিশিষ্ট অভিনেত্রী অনামিকাদির, মানে এই প্রথম আমি বলবো যে একটা ভিন্ন চরিত্রে যে অভিনয় করেছেন এবং যেভাবে অভিনয়টা উনি প্রেজেন্টেশন করেছেন সিনেমার মধ্যে, আমি সত্যি খুব খুশি এবং হ্যাপি। আর তার পাশাপাশি আমাদের বিশ্বজিৎ চক্রবর্তী, ভাস্কর ব্যানার্জি, তমাল রায় চৌধুরী এবং আরো অন্যান্য সবার অনবদ্য অভিনয় দারুণ। প্রত্যেক দর্শককে কিন্তু একটা অন্যরকম মাত্রা এনে দেবে এবং প্রত্যেকে মনে হবে পোড়ামাসির মতন যদি আরো সিনেমা হতো, তো ভীষণ ভালো লাগবে। তাই প্রত্যেক দর্শক বন্ধুদের বলবো, আপনারা বাংলার সিনেমা প্রচুর পরিমাণে দেখুন। অবশ্যই তার পাশাপাশি 8 মে 2026 অবশ্যই বাংলা সিনেমা অবশ্যই দেখবেন আপনারা কাছাকাছি। এবার আমি স্যারের কাছে একটা এই প্রশ্ন ধরেই কথা ধরেই জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে এখন একটা সময় দেখতে যে সমস্যাটা বিশ্বব্যাপী হচ্ছে যে এখন মানে এত বেশি স্পেকট্রাকেল ড্রিভেন সিনেমা হয়ে গেছে যে স্পেকট্রাকেল আড়ালে এই যে একটা গল্প বলা, যে মানুষের জীবনে গল্প বলা বা একটা চরিত্রের গল্প বলা, সেটা কোথায় হারিয়ে যাচ্ছে, বা গল্প থাকলেও সেই গল্পটা স্পেকট্রাকেল আড়ালে হারিয়ে যাচ্ছে। মানে আজকের যে ধুরন্ধর কথা ধরে, যদি ধুরন্ধরের মধ্যে ডিটেল রয়েছে কিন্তু সেটা নিয়ে কিন্তু লোকে কথা বলছে না, সবাই কথা বলছে ওই তার ভিজুয়াল স্পেকট্রাকেল নিয়ে। তো এইটা আপনার যে কতটা সমস্যার বলে মনে হয় একজন ডিরেক্টর হিসাবে? না, ডেফিনেটলি এটা তো একটা সমস্যা, কিন্তু এটা মানে পরিচালক, ডিরেক্টর টু ডিরেক্টর ভ্যারি করে। এটা প্রত্যেক পরিচালক তাদের নিজস্বতা বা নিজস্ব গড়ারা দিয়ে একটা সিনেমা তৈরি করে। এবার দর্শকের মধ্যে তাদের তো একটা ভেদাভেদ থাকবেই, কারণ সমস্ত দর্শক যে একটা সিনেমাকে যে কি বলবো সমানভাবে তাকে মাত্রা দেবে বা সমানভাবে তাকে যে গুরুত্ব দেবে তা নয়। এটা দর্শকের মধ্যেও কিন্তু একটা বিভাজন বিষয়টা রয়েছে, আমরা জানি। তো সেখানে গ্রাম বাংলা সিনেমা দেখতে পছন্দ করে এরকম প্রচুর দর্শক আছে, আবার যারা একটু ওই অ্যাকশনমূলক সিনেমাগুলো, মুভিগুলো হয় সেটা পছন্দ করে। কিন্তু এখানে বলবো এই যে পোড়াবাসী গল্পটা আমি বলবো, বিশেষ করে আমাদের এই পোড়াবাসী গল্পে আমরা সত্যি খুব কষ্ট করে সিনেমাটা বানিয়েছি এবং দিদিকেও সেই শীতের রাতে অনেক কষ্টও দিয়েছি, দিদিও কষ্ট করে মানে ওই পারফর্ম করেছে। তো এই সিনেমার মধ্যে একটা মেসেজ, অসাধারণ মেসেজ পাবে, যে মেসেজটা আজকের দিনে বহু সিনেমাতে দেখা যায় না। তো আমি কাউকে ছোট করতে চাই না, সরি টু সে, কিন্তু পোড়াবাসীর মধ্যে আমি বলবো অনেকগুলো মেসেজ পাবে। তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ মেসেজ পাবে যে মানুষকে, মানুষ তার কি আছে না আছে না ভেবে আমরা একটা ভুল ভ্রান্ত ধারণা তৈরি করি। আমার মনে হয় এই পোড়াবাসী দেখার পরে সেই ভ্রান্ত ধারণাটা তাদের ভেঙে যাবে, যে না, যে কোনো মানুষকে আমরা কিন্তু ভুল চিন্তা ভাবনা না করে তার প্রতি যদি আমরা পজিটিভ চিন্তা ভাবনা করি, তাহলে ডেফিনেটলি সেখান থেকে কিন্তু অনেক কিছু আমরা পেতে পারি, যেটা পোড়াবাসী দেখলে কিন্তু প্রত্যেকের মধ্যে সেই ধারণাটা তৈরি হবে। আমি ম্যাডামের কাছে ফেরত যাব। ম্যাডাম, আপনি এত বছর পুরোনো ক্ষেত্রে আপনি এত সিনেমায় অভিনয় করেছেন, কিন্তু একটা সেটা হচ্ছে যে আপনার দুটো চরিত্র নিয়ে মেনলি কথা, একটা যে শ্বশুরবাড়ি জিন্দাবাদে যেখানে আপনি প্রসেনজিৎ স্যারের শাশুড়ি মায়ের চরিত্র করেছেন, একটা হচ্ছে অবশ্যই বিন্দু মাসি। তো এই যে আপনি এরপরে আরো তো অনেক চরিত্র করেছেন, কমেডি সব ধরনের চরিত্র আপনি অভিনয় করেছেন, তো এই যে একটা ট্যাগ যে অনামিকা শাহী মানে হচ্ছে বিন্দু মাসি, তো এইটাকে আপনি কিভাবে দেখেন? এটা পজিটিভ দেখেন, এটা নেগেটিভলি দেখেন এই বিষয়টাকে? না, আমার দর্শকরা আমার দুটোতেই খুশি। তারা বিন্দু মাসির ডায়লগও বলতে হয়, আবার মায়ের আঁচলের ডায়লগও বলতে হয়। মায়ের আঁচল 1 বছর ধরে চলেছে। বিজলির সামনে একটা কাট আউট দেওয়া থাকতো, আমার লাল পেরে শাড়ি, চুল ছেড়ে এত বড়। আমি রোজ গাড়ি নিয়ে সন্ধ্যেবেলায় গিয়ে তাকিয়ে থাকতাম ওই শুধু ওইটা দেখার জন্য। কারণ আমাকে, আমার মেয়ে তখন ছোট, সবাই বলেছিল ওর বন্ধুরা, এই আন্টি এত ভালো মানুষ, খালি দুষ্টু দুষ্টু পাঠ করে, তুই তোর মাকে বলবি তো ওই দুষ্টু পাঠ না করতে।
সেই শুনে আমি ভাবলাম আমার একটি মেয়ে এরকম করে বলছে, আমি আর খারাপ চরিত্রে পাঠ করব না। আমি 5খানা ছবি ছেড়ে দিলাম। তখন অনুপ সেনগুপ্ত একদিন হঠাৎ আমায় ফোন করলো, করে বললো, দিদি কি করছেন? আমি বললাম, কিছু না, বাড়িতে আছি। বললো, একবার আসবেন আমার বাড়িতে সন্ধ্যেবেলায়? তা আমি বললাম, কেন? বললো, আসেন না, এলে দেখতে পাবেন। তারপর আমি গেছি সন্ধ্যেবেলায়, গিয়ে দেখি প্রচুর লোক, দাগাজি তখন বেঁচে। তো হ্যাঁ, তারপরে এই গৌতম সুস্মিত, তারপরে আমাদের মিউজিক ডিরেক্টর, ওর নাম বলো, যে পরিবারের সুপারহিট, ও, তারপরে সমস্ত সব চেনা জানা, মঞ্জিল ব্যানার্জি স্ক্রিপ্ট রাইটার। তো আমরা কি ব্যাপারটা কি, বলে একটা স্ক্রিপ্ট পড়া হবে, সেটা আপনি একটু শুনুন, সবাই শুনতে এসছে। তো আমি শুনলাম, শোনার পরে আমি ভাবছি অনুপ আমাকে ডাকলো কেন? তো এতে তো আমার কোনো চরিত্র নেই, আমি নেগেটিভ রোল খুঁজে বেড়াচ্ছি। তারপরে অনুপের কাছে গিয়ে বললাম, অনুপ আমি এবার যাই? আচ্ছা, আমায় ডাকলে কেন, এতে তো আমার কোনো রোল নেই। অনুপ বললো, তার মানে আপনার রোল নেই মানে? আপনিই তো মেন। আমি তার মা, মা আমাকে দেবে? এখনো আমার মানে কান্না পায় ওটা ভাবলে। তখন ও বলল, হ্যাঁ, এখানেই আপনি প্রমাণ দেবেন অনামিকা সাহা কত বড় অভিনেত্রী। সে নেগেটিভ রোল যা করেছে, পজিটিভে আরো বেশি ভালো করবে। আমি তো প্রচন্ড কেঁদে কেটে এলাম। সেই মায়ের আঁচল প্রসেনজিৎ আমি করলাম, সুপার। তো এটাই হচ্ছে কথা, কোন ছবি কখন হিট করে। আর আমি যখন যেটা করি, আমার সঙ্গে ফাংশনে না গেলে বুঝতে পারবে না। ফাংশনে গেলে আমি উঠলেই চতুর্দিক থেকে বলা শুরু করে, ডায়লগ বলো, ডায়লগ বলো। কেউ বলে বিন্দুবাসীর ডায়লগ বলে, কেউ বলে শ্বশুরবাড়ি জিন্দাবাদের ডায়লগ বলো। আমি থামিয়ে বলি, আমি যখন এসেছি আমি নিশ্চয়ই ডায়লগ বলবো, তবে একটা শর্তে। শর্তটা হলো, আমি একটা করে সেন্টেন্স বলবো, আপনারা বলে দেবেন সেটা কোন ছবি। তাহলে আমি বুঝতে পারবো যে আমার কতগুলো ছবি আপনারা দেখেছেন। বলবো, বললেই বলো বলো বলো, বাচ্চাগুলো পর্যন্ত। না, এটা হচ্ছে আমি রাজসাক্ষী, কারণ আমি অনেক স্টেজ শেয়ার করেছি। হ্যাঁ, তুমি দেখেছো তো। বলতে এখন আরো বেশি হয়েছে বলতে। আমি প্রথম ধরি শ্বশুরবাড়ি জিন্দাবাদের ডায়লগ দিয়ে, সে তো সামান্য একটু বলতে না বলতে শ্বশুরবাড়ি জিন্দাবাদ, শ্বশুরবাড়ি জিন্দাবাদ হলো। নেগেটিভ রোলগুলোর ডায়লগ বলতে বলতে ওরা বলে বিন্দু মাসির ডায়লগ বলো। বললাম, এরপরে আমি বললাম যে একটু নেগেটিভ রোলের ডায়লগ বলেছি, এইবার একটা পজিটিভ কিছু বলি, দেখি তো আপনারা দেখেছেন কিনা। বলে মায়ের আঁচলে একটা সেন্টেন্স আমি বলতে পারি না। সব থেকে বেশি গ্রামে মায়ের আঁচল দেখেছে। শুধু জাস্ট আমি ওই এতক্ষণ তো যা নিয়ে যা, ডেড বডিটা নিয়ে যা, এইসব করেই করলাম। ওইখানে শুধু ধরি, ভোলা ভোলা আমি তোর মা নই রে ভোলা, তোর মা শহরে আছে, ব্যাস। আর বলতে দেয় না, উঠে দাঁড়িয়ে মায়ের আঁচল, মায়ের আঁচল। ম্যাডাম, আপনি তো ইন্ডাস্ট্রিতে রয়েছেন 50 বছরের উপরে, না না না, অত হয়নি, 45। যাই হোক, 45 অ্যাবভ তো হয়েছেই আর কি। তো আপনি তো বলতে গেলে মহানায়ক উত্তম কুমার স্যার থেকে শুরু করে সৌমিত্র, না না না, উত্তম কুমারকে পাইনি, উনি মারা যাবার পর পরে আর কি। কিন্তু আমি রঞ্জিত মল্লিক স্যার, ভিক্টর ব্যানার্জি স্যার, ওনাদেরকে আপনি দেখেছেন, সবাইকে দেখেছেন, কাজ করে তাদের সঙ্গে। প্রসেনজিৎ স্যার, চিরঞ্জিত বাবু, সবার সঙ্গে কাজ করেছেন আর কি। তো এই স্যারের সঙ্গে 100 খানা ছবি। আপনারা প্রসেনজিৎ স্যার তো মানে মা সেদিকে তো বিখ্যাতই ছিল একদম আর কি। তো যখন পেছন ঘুরে যখন দেখেন, বা এই যে এত ইন্ডাস্ট্রিতে কাটানো, কিরকম অনুভূতি হয় এখন পেছন ঘুরে দেখলে এই জার্নিটা? সব তো চেঞ্জ হয়ে গেছে ভাই। আগেকারের সেই মিডিয়া লোকেরা আমাকে পাত্তা দিত না। আমার যে পাবলিসিটিটা হওয়ার দরকার ছিল এক একটা চরিত্র, আগের কথা বলছি, কেউ কিন্তু আমাকে, তখন মেয়েরা কেউ আসেনি, সব ছেলেরা ছিল মিডিয়ার লোক। এবং ছেলেরা যারা ছিল তারা এখন নেই। তাদের মধ্যে একটা ধারণা ছিল আমরা মিডিয়ার লোক, আমরা পাবলিসিটি করব, আমাদের জন্য পার্টি দিতে হবে, আমাদের সঙ্গে ঘুরতে হবে, বেড়াতে হবে, এইটা।
তো রাজা সেনের দামু ছবি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন। দামু করতে গিয়ে আরে শান্তিনিকেতনে যেদিন লাস্ট শুটিং এ রঘুবীর যাদব বম্বে থেকে এসেছিলেন, ওনার সঙ্গে অভিনয় করেছিলাম আমি। তো তখন কত অল্প বয়স আমার, তখন উনি লাস্ট দিনে রাজাদা বললেন যে অনামিকা সন্ধ্যের পর একটু তৈরি হয়ে আমার ঘরে আসিস, আমি সব ইয়েদের ডেকেছি, মিডিয়ার লোকদের, তোদের সঙ্গে আলাপ করিয়ে দেবো। এই আমি গেলাম, দেখি সমস্ত শিল্পীদের সঙ্গে উনি আলাপ করিয়ে দিলেন। দেবার পরে ওখানে খাওয়া দাওয়া যা হলো হলো। এবার আমি চলে যাচ্ছি, হঠাৎ ওই মিডিয়ার একজন বলল, এই যে অনামিকা সাহা, আরে একদিন পার্টি দাও, খাওয়াও, এরকম করলে পাবলিসিটি কি করে করব আমরা, আমাদের ইন্সপায়ার্ড করো। আমি শুধু তাকালাম, তাকে একটাই কথা বললাম, আমি খাওয়াবো না, আমি অন্য পার্টি তো দেবই না, আর কারো কথা শুনবো না, যদি মনে হয় আপনাদের নাম দেবেন দেবেন না। এইটা বলে আমি চলে এসেছিলাম। রাজা আমাকে অ্যাপ্রিসিয়েট করেছিলেন যে কোনো মেয়ে এইটুকু বয়সে এরকম কথা বলতে পারে না। তো আমি কোনোদিনও পাইনি আনন্দবাজার পত্রিকা, আনন্দ লোক, তারা ফোন করে আমাকে উল্টো পাল্টা অফার দেয়। আনন্দবাজারে তার কথা শুনিনি বলে আমার লেখা হতো, স্বপন সাহার কি ছবি, সুপার হিট, দীপঙ্কর দে আমার বর আর প্রসেনজিৎ আমার ছেলে। তো রিভিউ বেরিয়েছে, তাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ব্র্যাকেটে, আর চরিত্রের নাম দিয়ে চরিত্রের ব্র্যাকেটে প্রসেনজিৎ, দীপঙ্কর দে চরিত্রের নাম দিয়ে ব্র্যাকেটে দীপঙ্কর দে। এইবার মায়ের চরিত্রে করেছেন, মায়ের চরিত্রটার নাম দিয়েছে, দিয়ে আমার কোনো ব্র্যাকেটে অনামিকা সাহা নেই। আমার খুব কষ্ট হয়েছিল। আমি স্বপনদাকে গিয়ে বলেছিলাম, আচ্ছা স্বপনদা আমার নামটা কেন দেয় না? স্বপনদা খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বললেন যে তোমার তো নামই নাই, উনি তো বাংলার কথা বলেন, ও তুমি তো অনামিকা। তারপরে মাথায় হাতটা দিয়ে বললেন যে ওইসব চিন্তা কইরো না, কাজ কইরা যাও, ভালোভাবে কাজ করো, দেখবা ওরা একদিন এমনি নিজে থেকেই দেবে। তো এইসব লোকের কথা আমি ভুলবো না। আজ আমি যেখানে যাচ্ছি মিডিয়ার লোক এসে আমার সামনে মাইক ধরছে, কোনো দিন হয়নি, কোনো দিন করেনি, এখন হয়েছে। এবং মিডিয়াকে তো আমি ধুয়ে দিই। একদিন এমন হয়েছিল, সুপ্রিয়া চৌধুরী, মাধবী মুখার্জি, সাবিত্রী চ্যাটার্জি, সুমিত্রা মুখার্জি বসা। তো সুমিত্রা দির সঙ্গে একটা ছবি করেছিলাম, ওনাকে সবাই হাসিদি বলে। তো আমি ওই দূরে দাঁড়িয়ে আছি, আমাকে বললো এই না আয় না এখানে বসবি। তা উনি ডাকছেন বলে আমি গেছি। হঠাৎ দুজন মিডিয়ার ছেলে লম্বা চওড়া এসে আমাকে বললো এই তুমি একটু ওঠো তো। তা আমি না এরকম করে তাকিয়ে উঠতে যাচ্ছি, হাসিদি বললো কেন, ও উঠবে কেন, থাক না, ছেলে মানুষ। তখন বললো না দিদি, আপনাদের এই চারজনের ছবিটা নেব। আমি ওনার হাত ছাড়িয়ে উঠে দৌড়ে চলে গেছি, গিয়ে ওনাদের ছবি নেওয়া হলো। আমি টয়লেটে গিয়ে না কাঁদলাম, কেঁদে বেসিন থেকে চোখে জল দিলাম, দিয়ে আবার ঠিক হয়ে তখন শুধু ভগবানকে বললাম ভগবান এদের সঙ্গে কোনোদিন আমার ছবি উঠবে না, বা এদের পাশেও বোধহয় আমি কোনোদিন বসতে পারবো না। কি মজা হলো জানো, লাখ টাকার লক্ষ্মী লাভে আমাকে বলেনি যে আমার সঙ্গে শেয়ার করছে সাবিত্রী চ্যাটার্জি, লিলি চক্রবর্তী। আমি গিয়ে দেখে আমি বলছি তোমরা। তখন যে শুভঙ্কর যে ছেলে, তাকে ডেকে পাঠিয়ে বললাম শুভঙ্কর তুমি তো আমাকে বলনি যে আমার সঙ্গে শেয়ার করছে সাবিত্রী দি আর লিলি চক্রবর্তী। মা আমাকে নিয়েছো কেন, ওনারা কত সিনিয়র। তখন বলছে কাকে নেবো টালিগঞ্জে বলো তো ওনাদের সঙ্গে শেয়ার করার জন্য, কাকে নেব তুমি বলো নামটা। তাহলে কেউ নেই, অনামিকা সাহা ছাড়া কেউ নেই। সেইখানে আমি শেয়ার করলাম। এই বৈশাখী আড্ডায় সাবিত্রী চ্যাটার্জি, মাধবী মুখার্জি, আমি একটা আড্ডাতে ডেকেছি। সাবুদি নিজেই বলে ফেললেন হ্যাঁ রে
তুই নাকি আমার জায়গাটা নিচ্ছিস। আমি বললাম তাড়াতাড়ি গিয়ে জড়িয়ে ধরে আমি বললাম এইসব বলো না, তাহলে ঈশ্বর দেন, একদম তবে সেটা হয়তো দেরি হয়, সময় কথা বলি। সময় কথা বলে। আমার সময় তখন হয়নি, তাই আমার তো এই কষ্ট দিয়ে 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 ঈশ্বর দেখলো যে এখন একে দাও। ম্যাডাম, নতুন জেনারেশন যারা এখন অভিনয় করছে বা যারা ট্রেনিং প্রসেসের মধ্যে যারা রয়েছে, তাদের উদ্দেশ্যে কোনো পরামর্শ, মানে এই যে আপনি আপনি নিজেকে মেনটেন করছেন এখন, এই যে এত এনার্জি। না, নতুন দের ক্ষেত্রে আমার সেরকম কিছু বলার নেই, কারণ আমার বলার আছে যারা নতুন আসছে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, তাদের বাবা মাকে, কারণ মিসগাইডেড হচ্ছে। বাবা মা যদি ঠিক মতন গাইড করে তাহলে কিন্তু ছেলে মেয়ে এইরকম মিসগাইডেড হয় না। এখন আমরা ওয়েস্টার্নাইজড হতে যাচ্ছি, সাহেবদের খারাপগুলো নিচ্ছি, সাহেবদের যে ভালোগুলো সেগুলো আমরা নিচ্ছি না, তাই না? তো একটা বাঙালি মেয়ে এসে ফক ফক করে স্মোক করে যাচ্ছে, এখন এটা ফ্যাশন হয়ে গেছে। আমাদের সামান্য, যাদের দর্শকরা বুঝতে পারবেন, আমাদের এরকম স্ট্র্যাপের কিছু বেরিয়ে গেলে অন্য কোনো মেয়ে থাকলে দৌড়ে এসে এই অদ্মিতা বেরিয়ে যাচ্ছে, ঢাকা দাও, লজ্জার একটা ব্যাপার ছিল। আর এখন হাফ প্যান্ট পরে আর ওই রকম একটা পরে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, আমরা সাহেব হতে গিয়ে মুশকিল হয়ে গেছে। তো সেটা কিন্তু বাবা মার দেখা উচিত। সাহেবের অন্য সব নেই, সাহেবদের ভালোগুলো নেই, কিন্তু শুধু খারাপগুলো নিলে তো হবে না। কাজেই এই যে জিনিসগুলো এখন ছেলে মেয়েদের হচ্ছে, তাদেরকে তুমি গিয়ে জিজ্ঞেস করো না তারা বাংলা সাহিত্যের কে কে আছে, কে কে লিখেছে। হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরের নামটাই জানে, তারপরে বঙ্কিমচন্দ্র, এই ওই ওই সেই বড় বড় যারা। বিদেশে সাহেবরা বাঙালিকে নমস্কার করে, আর সেখানে আমাদের দেশে বাংলা সিরিয়াল করতে গেলে সব মেয়েগুলো স্মোক করছে, করছে, ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলছে, অথচ পাঠ করছে বাংলায়। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে সময় দেওয়ার জন্যে। থ্যাংক ইউ। তো ফাইনালি যদি আপনার সিনেমাটা সম্পর্কে ছোট্ট করে বলে দেন দর্শকদের উদ্দেশ্যে। আর বলার কিছু নেই, ডিরেক্টর বলবে আর এবার দর্শক বলবে। দর্শকের কাছে আমার অনুরোধ যে ডিরেক্টরের এখন ভাষা নেই, ভাষা আপনারা বার করবেন। আপনারা যদি সেই ভাষাটা ওর মুখে এনে দেন, আবার ও কথা বলবে, আপনাদের ধন্যবাদ দেবে, আর আমি তো আছি, আপনারা আমাকে ভালোবাসবেন। ধন্যবাদ। আপনারা সবাই পোড়াবাসী দেখুন আপনাদের নিকটবর্তী সিনেমা হলে গিয়ে, এবং আপনাদের যেটা মনে হয়, আপনাদের যে অনেস্ট ফিডব্যাক, সেটা অবশ্যই আপনারা লিখুন, আপনারা বলুন, সেটা নিয়ে কথাবার্তা বলুন, তাহলে সেই ছবিটা বেশি মানুষের বেশি করে জানতে পারবে, বেশি করে মানুষ দেখবে। যে ভূত দুটি অবশ্যই বলবেন, তাহলে ডিরেক্টর সবাই তাহলে বুঝতে পারে যে কোথায় ভূত দুটি হচ্ছে না হচ্ছে। অনেস্ট ফিডব্যাক সিনেমাটা দেখুন, ছবিটি রিলিজ করছে আপনার নিকটবর্তী সিনেমা হলে 8th মে। তো পোড়াবাসী দেখুন, জানাবেন ফিডব্যাক। ভালো থাকবেন সকলে, নমস্কার।